পরিবার থেকে একটা ভীতি ছিল যে ঢাকায় পড়তে গেলে হোস্টেলে থেকে পড়া সব কিছু মিলে তারা হয়তোবা এই খরচটা কিভাবে সংকুলান হবে একটা এই কারণে তাদের একটা অনিচ্ছাও ছিল। যদিও আমার মায়ের খুব ইচ্ছা যে আমার যেহেতু আগ্রহ এই বিষয়ে আমি যাতে আর্ট কলেজে পড়ি, কিন্তু তারপরে একটা ভয় কাজ করছিল, আমার ভিতরে সেই ভয়টা কাজ করছিল। সেই কারণে আমি আসলে খুলনা আর্ট কলেজে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম। কারণ হচ্ছে খুলনা যশোরের কাছাকাছি, সেখানে থাকতে হয়তো সেইভাবে খুব একটা খরচ হবে না, এমনকি মাঝে মধ্যেও আমি কাছাকাছি ডিস্টেন্সের কারণে বাড়িতে আসতে পারবো, এরকম একটা চিন্তা ছিল আমার ভিতরে। তো আমার ওই শিক্ষক আমাকে নিয়ে গেলেন খুলনায় গিয়ে আমি ফর্ম ফিল আপ করলাম। তো খুলনায় ফর্ম ফিল আপ করতে গিয়ে ওখানে তৎকালীন যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি আমার সাথে কথা বলেন, এবং একজন শিক্ষক ছিলেন, আমি তাকে খুব স্মরণ করি, তিনিও আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একজন ব্যক্তিত্ব, খন্দকার বদরুল ইসলাম, ডাকনাম নান্নু। তিনি খুলনা আর্ট কলেজের টিচার ছিলেন। উনি আর্ট কলেজে পড়েছেন তৎকালীন চিটাগং আর্ট কলেজ থেকে পাশ করা, এবং আমার এই যে শিক্ষাগুরু মুনির হোসেন খানের বন্ধু। তো এই নান্নু ভাই আমাকে বললেন যে তুমি ঢাকাতে গিয়ে পরীক্ষা দাও, খুলনাতে তোমার ভর্তি পরীক্ষা ফর্ম জমা রাখলাম আমরা, খুলনাতে পরীক্ষা কি দিবে তুমি সেটা আমি জানি, এবং পরীক্ষা যদি এখানে ডেট পড়েও যায় তুমি তারপরেও ঢাকাতে গিয়ে পরীক্ষা দাও, আর এখানে পরীক্ষা নাও দিলেও চলবে তোমার। তিনি যখন বললেন যে ঢাকায় পরীক্ষা দাও, তখন একটু সাহস হলো যে ঢাকায় তাহলে পরীক্ষা দিয়ে দেখতে পারি, যে উনি যেহেতু বলেছেন যে আমার ছবি আঁকা এমনই যে আমি ঢাকায় চান্স পেতে পারি, তো আমার তখন সাহস হলো। আমি ঢাকাতে ফর্ম ফিল আপ করলাম এবং ঢাকাতে ভর্তি পরীক্ষা দিলাম। তো ঢাকাতে ভর্তি পরীক্ষায় কত কিছু আসতে পারে। আমি যখন আমার কোনো এমনি প্রস্তুতি ছিল না। প্রস্তুতি মানে যে চারুকলার সিনিয়র যারা ছাত্র থাকে তারা একটা কোচিং করায়, অনেক আমাদের সময় তখনও দেখেছি যে তারা কোচিং করায়। তো আমি কোচিং করিনি, আমি ভর্তি পরীক্ষা 2 দিন আগে ঢাকাতে এসেছিলাম। অনেক বৃষ্টি ছিল আমার মনে পড়ে। তো এই বৃষ্টির দিন আমি ছাতা নিয়ে এসেছিলাম, আমার এক আত্মীয়র বাসায় উঠেছিলাম, সেখান থেকে এখানে দেখতে এসেছি। এসে দেখি কোচিং চলছে এবং অনেক কিছু আঁকতে দিচ্ছে সিনিয়র ভাইরা, সেখানে সিনিয়র ভাইরা একটু শিক্ষকের রূপে তারা। তো আমি ওর প্যান্ট গোটানো, হাতে ছাতা। তো আমি এক সিনিয়র ভাইকে জিজ্ঞেস করলাম যে আমিও ভর্তি পরীক্ষা দিব, ফর্ম ফিল আপ করেছিলাম। তো বলে তুমি কি কোচিং করেছো? তাই আমি বললাম না ভাই আমি কোচিং করিনি। তো উনি তখন জানি না কেন বলেছিলেন, একদম হয়তো তার অজানা ছিল, তিনি বললেন তাহলে তো তুমি চান্স পাবে না, তুমি তো এখানে চান্স পাবে না। তো একটু ঘাবড়েও গেলাম, যে আমার মনে হলো যে যারা কোচিং করায় সিনিয়র ভাই, এদের বোধহয় একটা হাত আছে, শিক্ষকদের সাথে বোধহয় কোনো পরিচয় আছে যে কোচিং করলে তারা সুপারিশ করে দেয়। তো তারপরে আমি পরীক্ষা দিতে এলাম। আমাদের ওই সময় একসাথে পরীক্ষা হতো, 3টে পরীক্ষা হতো। একটা হচ্ছে ড্রয়িং পরীক্ষা হতো, একটা থিওরি পরীক্ষা হতো, আর একটা ডিজাইন পরীক্ষা দিতে হতো। তো আমার মনে পড়ে যে আমি যে রুমে বসেছি পরীক্ষা দিতে, তো সেই রুমে হঠাৎ করে একজন শিক্ষক একটা টুল দিয়ে গেলেন, একটা বসার টুল, এটা দিয়ে গেলেন, রুমের মাঝখানে রেখে গেলেন, আর আমরা চতুর্পাশে গোল হয়ে রুমে এইভাবে বসেছি, চেয়ারে বসা। তো আমি বসে আছি যে এরপরে হয়তো ফুলদানি এনে দিবে, পাতা এনে দিবে, কিংবা ড্রাপারি কাপড় চোপড় কিছু এনে দিবে, এরকম হয়তো অনেক কিছু দিবে, এই জন্য অপেক্ষা করছি, আঁকছি না। হঠাৎ করে যে রুম ডিউটিতে যে শিক্ষক ছিলেন, তো বলছেন যে আঁকো। তো আমি বললাম কি আঁকবো? তো বলে এই টুল আঁকো। তো আমি এখন বিষয়টা কেমন শোনায়, আমি হেসে ফেলেছিলাম যে এই টুল আঁকতে এত, মানে চারুকলাতে ভর্তির জন্য এত সহজ একটা জিনিস আঁকতে দেবে টুল। মানে আমার কাছে আসলে না জানলে যেটা হয় যে টুল আঁকা যে কি কঠিন, এটা আমরা পরে ছবি আঁকা শিখতে গিয়ে বুঝেছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে টুল একটা সামান্য জিনিস, এইটা আঁকতে দিল এইটা, এবং একটা বিশ্ববিদ্যালয়ে চারুকলাতে পরীক্ষা। তো আমি মোটামুটি মানে মনের আনন্দ নিয়ে এঁকেছিলাম যে আমি তো পারি। এবং স্কেল আমি ছোটবেলা থেকে ছবি আঁকা শিখেছি। আমার ওই স্যার বলেছেন যে ছবি আঁকার সময় কোনো স্কেল ব্যবহার না করা, খালি হাতে কাজ করা, সেটাও আমি করেছি। করার পরে যখন জমা দিলাম, তখন
যিনি রুম ডিউটিতে ছিলেন তিনি সবার কাজ যখন জমা নিচ্ছেন তো উনি আমারটা স্পেশালি দেখলেন। দেখে আমার মুখের দিকে তাকিয়ে ওনার চাহনি দেখে আমার মনে হয়েছিল যে আমার ছবিটা উনি পছন্দ করেছেন, ভালো হয়েছে হয়তো। কারণ উনি আমাকে খুব বিশেষভাবে বললেন যে, "পরশুদিন কিন্তু ভাইবা পরীক্ষা আছে। ভাইবা পরীক্ষায় এসো কিন্তু।" তো আমার তখন একটু মনে সাহস হলো যে বোধহয় আমার ড্রয়িংটা ভালো হয়েছে এবং আমার কাছে যদিও ১ম এ মনে হচ্ছিল কারণ আমি আশেপাশে সবারটাই দেখেছি। সবারটা আমার কাছে মনে হয়েছিল যে আমারটা সেই তুলনায় ভালো হয়েছে। শিক্ষক যখন এই কথা বললেন তখন আমার আরেকটু সাহস বেড়েছিল। তারপরে ভাইবা পরীক্ষায় এলাম। ভয়ে, ভয়ে এই দেশের যত প্রথিতযশা ১ম সারির শিল্পী, শিক্ষক যারা রয়েছেন তারা তখন তো চিনি না কাউকে চেহারা। একমাত্র চিনতাম শিল্পী হাশেম খানকে। উনাকে আমি শিশু একাডেমিতে কম্পিটিশন করতে এসে ওই প্রতিযোগিতায় সম্ভবত স্যার বিচারক ছিলেন। এইজন্য উনাকে দেখেছিলাম আগে টিভিতে দেখা চেহারা। সেই কারণে স্যারকে চিনতাম। আর বাকি কাউকেই চিনতাম না আসলে। তো ভাইবা বোর্ডে আমি এসেছিলাম একটা নীল রঙের শার্ট পরে, আকাশি রঙের শার্ট। তো আমাকে ১ম প্রশ্নই করেছিল, স্যাররা প্রশ্ন করেছিলেন, মানে গোল হয়ে তারা বসে আছেন, আমি চেয়ারে বসা, হাত পা কেঁপে মানে আমার জীবনে আমি পরীক্ষার সময় ভাইবা দিতে হয়েছিল, প্র্যাকটিক্যালের ভাইবা। কিন্তু এইরকম একটা জায়গায় চান্স পাওয়া না পাওয়ার বিষয় এরকম একটা ভাইবা পরীক্ষা, এরকম শিক্ষকরা বসা। আমাকে ১ম এ জিজ্ঞেস করলেন যে, "তোমার গায়ে যে শার্টটা আছে এটা কি রঙের?" তো আমি বলেছিলাম, "নীল রঙের।" তো তখন কেউ একজন প্রশ্ন করলেন যে, "নীল রঙের ইংরেজি কি?" তো আমি বলেছি, "ব্লু।" তো তার আগেই যেহেতু আমার ফর্ম তাদের হাতে, হয়তোবা তাদের ধারণা ছিল যে আমার বাড়ি যশোর এলাকায়। তো একজন শিক্ষক বললেন যে, "এটা তো ব্লু না, তুমি তো ভুল বলেছ।" তো আমি বললাম যে, "স্যার আমি তো জানি এটাই ব্লু। তো আ আর কোনো কিছু আমার জানা নেই। ভুল কি বুঝতে পারছি না।" তিনি বললেন যে, "এটা বুলু হবে, বুলু।" আসলে মজা করে। কারণ কি এই যশোর, খুলনা, আ ঝিনাইদহ এইসব অঞ্চলে এইরকম ইংরেজি শব্দের অনেক ভুল উচ্চারণ প্রচলিত। যেমন যুক্তাক্ষর যেটা ব্রাশ, ব্রাশকে বলে বিরাস, গ্লাসকে বলে গিলাস, এরকম ব্লুকে বুলু, এই উচ্চারণ সব আমি জানতাম। তো বুঝলাম যে স্যার আমাকে একটু বাজিয়ে নেওয়ার চেষ্টা করছেন যে একটু রসিকতা করে হয় ঘাবড়ে যেতে পারি আর না হলে সহজ করার একটা হয়তো কিছু আছে। তো আমি আমি তাদের সাথে আর্গুমেন্টে যাইনি। আমি বলেছি, "স্যার আমি জানি যে উচ্চারণটা ব্লু আর এর যেটা আপনি বললেন হতেও পারে। আমি 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 এটা জানি না।" তারপরে একে, একে যশোর অঞ্চলের যেহেতু আমাকে এস এম সুলতান সম্পর্কে প্রশ্ন করলেন। তারপরে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে প্রশ্ন করলেন। তার কোনো কবিতা জানি কিনা প্রশ্ন করলেন। তো আমার এসএসসিতে তখন একটা কবিতা একদম ইনস্ট্যান্ট জানা আছে মাইকেল মধুসূদন দত্তের 'কপোতাক্ষ নদ'। তো 'কপোতাক্ষ নদের' কয়েকটা লাইন বলতে বললেন। তো আমি সেটা বললাম। বলার পরে আ উম আমাকে জিজ্ঞেস করলেন যে, "কপোতাক্ষ অর্থ কী?" আমি কবিতাটা মুখস্থ ছিল, আ জানি সবকিছু। এটা একটা সনেট কবিতা, তাও জানি সবকিছু। কিন্তু এই কপোতাক্ষ নদীর নাম, কিন্তু কপোতাক্ষ আ অর্থ কি আমি আসলে জানতাম না। আমি তখন এই প্রশ্নটায় আমি আটকে গিয়েছিলাম। তো আমার যিনি প্রশ্নকর্তা শিক্ষক ছিলেন, তিনি আমার প্রতি সদয় হয়েছিলেন। আমাকে বলছিলেন যে, "কপোত অর্থ জানো?" তো আমি বলেছিলাম, "জানি স্যার, কবুতর।" আর অক্ষি মানে? তো বলেছিলাম, "চোখ।" তো তাহলে কপোতাক্ষ কি হতে পারে? তো আমি বলেছিলাম, "কবুতরের চোখ।" তো তিনি অ্যাপ্রিশিয়েট করলেন এবং আমার কাছে মনে হলো যে আমি ভাইভাতে তবুও একটা ভয় ছিল। যেহেতু আমি এই প্রশ্নটা কপোতাক্ষের অর্থ জানতাম না, আমার হয়তোবা আমি এখানে সিলেক্ট নাও হতে পারি। তো যাই হোক পরীক্ষা দিয়ে গেলাম। ২ দিন পরে এসে দেখি আমাদের চারুকলার নোটিশ বোর্ডে আমার নামটা রয়েছে। এই যে আনন্দ, মানে একটা জায়গায় যে আমি চান্স পেলাম এখানে এখন পড়বো,
ভবিষ্যতে শিল্পী হতে পারবো কি পারবো না সেটা না, যে আমি আমার যে ছোটবেলার যে স্বপ্ন সেটা বাস্তবে রূপ নেবে, এইটা হচ্ছে আমার একটা দিক। এখানে আমার একটা কথা উল্লেখ করতে হয় যে আমি আগেই বলেছি যে আমার কিছু যাদের সাথে ছবি আঁকা শিখতাম তারা আমার সিনিয়র হওয়ার কারণে এখানে অলরেডি তারা পড়ে। এরকম একজন আছে খুব, আমি নামটাও বলতে চাই, সৈয়দ মোহাম্মদ আলী পাপ্পু। উনি আমার সাথে ছবি আঁকা শিখতেন। তো সে যেহেতু আমার একটু সিনিয়র ছিলেন, যে এসে এখানে উনি আগে ভর্তি হয়েছে। তো এই যে সাহস, তার কাছ থেকে একটা সাহস পেয়েছিলাম যে আমাকে উনি তো তার চিরচরিত চরিত্রই, মিয়া তুমি আমার চেয়ে ভালো ছবি আঁকো, আমি এখানে চান্স পেয়ে গেছি, তুমি পাবা না মানে, এইরকম সে আমাকে মোটামুটি একটা সাহস দিয়েছিল। চারুকলায় যখন ভর্তি হলাম, চারুকলায় আমরা শিক্ষক হিসেবে প্রথমে পেয়েছিলাম শিশির ভট্টাচার্যকে। শুনেছিলাম যে আরও শিক্ষক আছেন, যেমন নিসার হোসেন স্যার, উনি সেই সময় ছুটিতে ছিলেন, শান্তিনিকেতনে কোনো একটা ওনার পড়াশোনার কাজে বোধহয় পিএইচডি করবেন এরকম কোনো কাজে উনি তখন ছুটিতে ছিলেন। আমরা শিশির স্যারকে পেলাম। শিশির স্যার ক্লাসে যে কাজগুলো দিচ্ছেন আমরা কাজ করছি। এর আগে আমি শিশির স্যারকে দেখেছিলাম যে ওই শিশু একাডেমি থেকে যখন আসতাম তখন এই শিশির স্যারকে তখন আমি দেখেছিলাম, ওনার নামও শুনেছি যে শিশির ভট্টাচার্য নামে একজন বিখ্যাত, কারণ ওনার কিছু পেইন্টিং আমি দেখেছিলাম যশোরে একবার প্রদর্শনী হয়েছিল। তো সেই কারণে ওনার নামটাও জানি এবং ওনাকে আমি সশরীরে আগে দেখেছি ভর্তির আগে। তাকেই শিক্ষক হিসেবে পেলাম, তিনি আমাদের ক্লাস নিচ্ছেন। বেশ ভালো লাগা, আমাদের ইনডোরে ক্লাস, আউটডোরে ক্লাস, ক্লোজ আপ স্টাডি, যাবতীয় কাজগুলো আমরা করেছি। পাশাপাশি আমরা সিনিয়র ভাইদের সাথে একটু বাইরে ছবি আঁকতে যাওয়া, ড্রয়িং করতে যাওয়া। মনে পড়ে যে কমলাপুর স্টেশনে আমরা ফিগার স্টাডি করতে যেতাম, দল বেঁধে হল থেকে আমাদের বন্ধুরা এবং সিনিয়র ভাইরা আমরা কিছুটা বাসে কিছুটা হেঁটে এরকম করে কমলাপুর স্টেশনে গিয়েছি। কোনো দিন এমন আছে যে পুরোটাই হেঁটে গিয়েছি, এই নিউ মার্কেট থেকে কমলাপুর স্টেশনে গিয়ে আমরা সারা রাত ছবি এঁকেছি। এঁকে ভোর রাতে চলে আসতে গেলে পুলিশে ধরতো, আমরা এই জন্য একটু সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে আবার ফিরে আসতাম, এসে পরের দিন আবার ক্লাসে অংশগ্রহণ করা। এই যে ছবি আঁকার প্রতি একটা আগ্রহ, ক্লাসের বাইরে ছবি আঁকার চেষ্টা করা, চর্চা করা, পাশাপাশি আমার আরেকটা প্রয়োজন ছিল, সেটা হচ্ছে যেহেতু আমি ঢাকাতে পড়তে এসেছি, আমার পারিবারিকভাবে এই ঢাকায় পড়ার খরচটা দিতে তাদের একটু কষ্ট ছিল, যার কারণে আমার একটু টিউশনি কিংবা ছবি আঁকা বিষয়ে কোনো কাজ করে একটু রোজগার করা, এই বিষয়গুলো আমার ভেতরে ছিল। যার কারণে সেই সময়ে আমরা ঢাকা শহরে বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, এগুলো ডেকোরেশন করার যে কাজ সিনিয়র ভাইরা পেত, তাদের সাথে সাথে গিয়ে কাজ করতাম, কিছু উপার্জন হতো। খ্যাপ এমন আছে, খ্যাপ, এগুলোকে খ্যাপ বলা হতো। এমন আছে যে কোনো রাজনৈতিক দলের পোস্টার এঁকেছি, পোস্টার লেখা 50 পয়সা করে দিতে, একটা পোস্টার পেপারে আমি পুরো লেখাটা লিখে দিলে প্রতি পোস্টারের জন্য 50 পয়সা করে দেবে। এইভাবে যতগুলো লিখতে পারি সেই টাকাটা পাবো, সেটা একটা বাড়তি উপার্জন। তারপরে একটা ভাষা শিখলাম, সেটা হচ্ছে চিকা মারা। কারণ আমরা যখন ভর্তি হয়েছি সেই সময় এই দেশে এরশাদ সরকারের সময় এবং সারা বাংলাদেশেই একটা অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেশন জ্যাম, আন্দোলন সংগ্রাম, এইরকম একটা সময়ে আমরা ভর্তি হয়েছি। তো যার কারণে এই চিকা মারা একটা ওই সময় প্রচলন ছিল, একটা দেওয়াল লিখন, অর্থাৎ যে বিভিন্ন রাজনৈতিক উক্তি দেওয়ালে লেখা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে আমরা রং দিয়ে এই সরকার বিরোধী বিভিন্ন লেখা লিখতাম। তাতে করে সারা রাত লিখলে হয়তো 100 টাকা দিবে, এরকম করে সারা রাত লিখেছি। একটা এরকম এরশাদের সময়ে যখন আমরা পড়ছি তখন কিছু ঘটনা মনে পড়ে যে আমি সোহরাওয়ার্দী উদ্যানে ছবি আঁকছি আউটডোরে। তো বসে পেন্সিল স্কেচ, তখন সোহরাওয়ার্দী উদ্যানের কাঁটাতারের বেড়া ছিল, কোথাও বেড়া ভাঙা, কোথাও নেই এরকম।
হঠাৎ করে ক্যাম্পাসে প্রচণ্ড মানে গোলাগুলি মারামারির শব্দ, এরকম পরিস্থিতি। তারপরে একটু পরিস্থিতি ঠান্ডা হলে আমি বোর্ড ব্যাগ নিয়ে যখন হেঁটে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে নিউ মার্কেটের পাশে আমাদের যে চারুকলার হল শাহনাজ ভবন, সেখানে যখন গিয়েছি তখন দেখি আমাদের সব বন্ধুরা বেরিয়ে যাচ্ছে হল থেকে। কেন? হল ভ্যাকেন্ট, হল ছেড়ে দিতে হবে। বিশ্ববিদ্যালয় নির্দেশ দিয়েছে যে আজকে সন্ধ্যার ভিতরে হল ছেড়ে ছাত্ররা চলে যেতে হবে, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ। এই প্রথম আমাদের এরকম আমার দেখা যে পড়তে এসে এরকম বন্ধ হয়ে যায় এবং হলেও আর থাকতে পারবো না। আবার সেই রাতে ব্যাগ গুছিয়ে আমরা আবার গাবতলী গিয়ে সেখান থেকে বাসে করে আবার বাড়ি চলে গেলাম। আবার কিছুদিন পরে খুললো। এরকম করে বহুবার মানে এমন আছে যে চারুকলার ভিতরে আমি ছবি আঁকছি, হঠাৎ সামনে প্রচুর মারামারি, টিয়ার সেল, পুলিশ ঢুকে চারুকলার ভিতরে বেধড়ক পেটাচ্ছে যাকে পাচ্ছে তাকে। আমরা ওই বোর্ড টোড নিয়ে এই পিছনের চারুকলার পিছন দিকের পাঁচিল পেরিয়ে ইন্টারন্যাশনাল হলের এই দিক দিয়ে পার হয়ে হলের দিকে চলে গেছি। ওখানে গিয়ে আবার দেখি যে ওই দিন আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এরকম করে একটা সেশন জ্যাম তখন ছিল আমাদের, যার কারণে আমাদের যে প্রি ডিগ্রি যে সময়টা, এটা 2 বছর হলেও আমরা পাশ করতে করতে 4 বছর পার হয়ে গেছিল আমাদের। তাতে করে একটা আমাদের জীবনের সময় নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে, কিন্তু আরেক দিক থেকে আমি মনে করি আমাদের উপকার হয়েছে যে দীর্ঘদিন আমরা এই ছবি আঁকা যে প্র্যাকটিসের জায়গা, সব সময় যে আমাদের ফার্স্ট ইয়ারে ছিল পেন্সিলে ছবি আঁকা, সেকেন্ড ইয়ারটা ছিল জল রঙে আঁকার শেখা, এই সময়টা আমরা বড় সময় পেয়েছি এবং তাতে করে আমাদের যে ফাউন্ডেশনটা, এটা মনে হয় যে মজবুত হতে ওই একটা সহায়ক হচ্ছিল, মানে সাপে বর যাকে বলে। তো এইরকম যে একটা ঘটনা আছে যে চিকা মারতে গিয়ে একবার আসলো যে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন হবে, একটা কমিটি তারা করবেন, আমাদেরকে হায়ার করলেন যে দেওয়ালে ছবি আঁকতে হবে কাজী নজরুল ইসলামের এবং লেখা। তো আমার 2-1 বন্ধু ছিল, তারা লিখতো ভালো, তার হাতে লেখা ভালো ছিল, আর আমি নজরুলের পোর্ট্রেট করব এই হিসেবে আমরা গেছি। তো ঢাকা শহরের মতিঝিল অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা দেওয়ালে, তাদের দেখিয়ে দেওয়ার দেওয়ালে আমি নজরুলের পোর্ট্রেট করছি এবং আমার ওই বন্ধু লিখছে, এরকম ছিল। তো এরকম করতে করতে মতিঝিল থানা, যেটা এখন মডেল থানা বোধহয় এরকম নাম, ওই থানার কাছাকাছি একটা দেওয়ালে আমরা ছবি আঁকছি আর আমার বন্ধু লিখছে, আবার কিছু টহল পুলিশ রাতের বেলা তারা দেখছে। হঠাৎ করে একটা পুলিশের ভ্যান এসে আচমকা আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং আমাদেরকে সব কয়জনকে ধরে নিয়ে থানায় নিয়ে চলে গেলেন যে এই দেওয়ালে লেখা, এবং এটা তাদের ধারণা ছিল যে সরকার বিরোধী, তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন এরশাদের বিরোধী কোনো লেখা হয়তোবা। আমাদেরকে সোজা থানায় নিয়ে চলে গেলেন এবং রীতিমতো ছোটবাবু বড়বাবু সব রুমে গিয়ে আমাদের দাঁড় করিয়ে কৈফিয়ত দেওয়া। আমরা সেই রঙের কৌটা ব্রাশ হাতে নিয়ে আমরা করছি, আর এবং আমাদের সামনে দেখছি যে বিভিন্ন অপরাধী ধরে নিয়ে এসে আমাদের সামনেই তারা পেটাচ্ছে বেধড়ক, কাউকে হাজতে ঢুকিয়ে দিচ্ছে। আমাদেরও মনে হচ্ছে যে এই মুহূর্তে কিছুক্ষণ পরে আমাদেরও মারবে কিংবা ঢুকিয়ে দিবে। তো আমার অন্যান্য বন্ধুরা একটু ভয়ে কাঁপাকাঁপি করছিল, আমিও ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো একটু সাহস করে কথা বলে আমাদেরকে জিজ্ঞেস করছিল যে কি করছিলে। আমরা বিষয়টা বললাম, কিন্তু একজন শুনলেন, শুনে আর এক রুমে পাঠালেন যে না, খুব অপরাধ হয়ে গেছে, ভিআইপি রোডে আমরা এটা করেছি। এইরকম একটা ভীতিকর একটা পরিস্থিতি। আবার একটা ভয়, সকালবেলা আমাদের আবার থিওরি ক্লাস, এবং সেই ক্লাসটা ছিল বাংলা সাহিত্যের ইতিহাস। যেই শিক্ষক সৈয়দ আজিজুল হক স্যার, উনি খুবই নিয়মমাফিক শিক্ষক এবং ক্লাসে সাংঘাতিক সিরিয়াস। ক্লাসে সময় মতো না আসলে ঢুকতে দেবে না, ক্লাসে বসলে আমরা কেউ কথা বলতে পারি না, অন্যদিকে তাকালেই তিনি খুব বকা দেন। এই কারণে আমরা আজিজুল হক স্যারকে প্রচণ্ড ভয় পেতাম। চারুকলার অন্যান্য সব এয়ারের কাছে শুনেছি তারাও ভয় পেতেন। তো পরের দিন আজিজুল হক স্যারের ক্লাস আছে আর আমরা থানায় হাজতে ঢুকতে যাচ্ছি, তো ক্লাস তো মিস হয়ে যাবে, কি হবে না হবে। পরে যাই হোক, শেষ পর্যন্ত এই থানার কর্মকর্তা যারা ওসি সাহেব, উনি এগুলো শুনে এবং আমাদেরকে যিনি হায়ার করেছিলেন তার হস্তক্ষেপে, যে এটা যে রাজনৈতিক কোনো দেওয়াল লিখন না, এটা কাজী নজরুল ইসলামের উপরে করা এবং তার জন্মবার্ষিকী পালন উপলক্ষে
এইসব বোঝাতে সক্ষম হয়েছিলেন উনি, আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন। এই একটা আমাদের এই শিল্পী জীবনের একটা অভিজ্ঞতা, যে একবার হাজতে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। যাই হোক, আমি চেষ্টা করেছি যে আমার যে এখানে ছবি আঁকার ক্লাসগুলো এবং থিওরি যে ক্লাসগুলো ছিল এগুলো যাতে রেগুলার ক্লাস করতে পারি, এবং পাশাপাশি আমার যে বললাম যে বাড়তি কাজ করা, এই কাজগুলো কখনো টিউশনি করেছি, কখনো চাকরি করেছি, এইগুলো ছিল। কিন্তু আমার ক্লাস যেন মিস না হয়, আমার রেজাল্ট যেন কখনো খারাপ না হয়ে যায়, এই দিকে আমার একটা সাংঘাতিক সচেষ্ট দৃষ্টি ছিল। ভালো ছাত্রই ছিলেন, কিন্তু সিরামিক্সে গেলেন কেন? আচ্ছা, হ্যাঁ, সেটা আমাদের ওই প্রি ডিগ্রি যে 2 বছর পড়ানো হতো, যদিও আমরা 4 বছর পড়েছি, সেখানে যে রেজাল্টটা হতো, সেই রেজাল্টের উপরে ভিত্তি করে বিভাগ নিতে হতো তখন। তো চারুকলাতে খুব স্বাভাবিকভাবে ছিল যে প্রথম যে 20 জন হয় রেজাল্টের ভিত্তিতে, তারা পেইন্টিং ডিপার্টমেন্টে পড়ে। কারণ চারুকলা মানে পেইন্টিং আর্টিস্ট মানে পেইন্টিংয়েই মানে পড়লে শিল্পী হওয়া যায়, এটাই সবার ধারণা। আর আমাদের ওই সময় যে এখন গ্রাফিক ডিজাইন, যেটা এখন বর্তমানে খুব যে চাহিদা আমরা দেখছি, ওই সময় একটু ওটা পরের ছিল, মানে পেইন্টিংটাই প্রধান। তো তাতে করে যে প্রথম যে 20 জন হয় তারা পেইন্টিংয়ে যায়, আর বাকিরা তারপরে আস্তে আস্তে এই 8টা ডিপার্টমেন্টে ভাগ হয়ে যায়। যদিও শিল্পকলার ইতিহাস বিভাগ, তখন আমাদের সময় 7টা বিভাগ ছিল, পরে এটা বিভাগ হয়েছে, শিল্পকলার ইতিহাস মোট 8টা বিভাগ হয়েছে। তো আমি যখন প্রি ডিগ্রি পাশ করলাম, আমার সেকেন্ড পজিশন রেজাল্ট ছিল। তো আমি দেখলাম যে পেইন্টিংয়ে পড়তে গেলে আমার কাছে মনে হয়েছিল, যেহেতু আমি নিজে একটু টিউশনি করছি, চাকরি করছি, নিজের পড়ার খরচটা নিজে, কারণ আমি বাড়িতে বলে দিয়েছিলাম যে আমার আর খরচ দেওয়া লাগবে না, আমি নিজেরটা নিজে চালাতে পারবো, এই ভরসায় কিন্তু তারা আমাকে ভর্তিও করিয়েছিল। তো এইটা আমার একটা দায়বদ্ধতাও ছিল, আমি সেইভাবেই চলেছি। তো আমার কাছে মনে হয়েছিল যে পেইন্টিংয়ে পড়তে গেলে মনে হয় যে ক্যানভাস, এই যে তেল রং, এখন যেমন অ্যাক্রিলিক রংটা আছে, তখন এটা ছিল না, তেল রং, ব্রাশ, এইগুলো অনেক খরচ, সত্যিকার খরচ, একটা চারুকলায় পড়া একটা ছাত্রের জন্য বেশ খরচ। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি পেইন্টিংয়ে মনে হয় পড়তে পারবো না। কেন? যে আমি রেজাল্ট ভালো হবে না ওখানে যদি পড়তে চাই। আমি যদি বেশি কাজ না করতে পারি, অনেক কাজ না করতে পারি, চর্চা না করতে পারি, তাহলে হয়তো অন্য বন্ধুদের সাথে কম্পিটিশনে আমি টিকতে পারবো না, এরকম আমার মনে হয়েছিল। তো আমার কাছে তখন মনে হয়েছিল যে সিরামিক ডিপার্টমেন্টটা আমি আসতে পারি, এখানে মাটির কাজ হয়, এবং মাটি, যে আমি ছোটবেলা থেকে যে মাটির কাজ করি, ভাস্কর্য তৈরি করি, আবার এই পুরস্কারও পেয়েছি শিশু একাডেমিতে, সেইটা তো একটা আছে আমার। তো আমি মাটির কাজও বোধহয় পারবো। আর এর আরেকটা কারণ আছে, আমাদের প্রি ডিগ্রিতে থাকাকালীন সাবসিডিয়ারি ক্লাস হতো, যে ছবি আঁকার ফাউন্ডেশন ক্লাস তো চলতোই, প্লাস পাশাপাশি চারুকলাতে আর যতগুলো ডিপার্টমেন্ট আছে সেগুলোর একটা একটা করে ক্লাস হতো। যেমন আমরা প্রিন্ট মেকিংয়ের ক্লাস করেছি, তারপরে গ্রাফিক ডিজাইনের মানে লেটারিংয়ের ক্লাস করেছি, সিরামিকে এসে সিরামিকের কাজ করেছি, ভাস্কর্যে মডেলিংয়ের ক্লাস করেছি, কারুশিল্পে বাটিকের কাজ করেছি, ওরিয়েন্টাল পদ্ধতিতে কাজ করেছি। এইভাবে আমাদের এটা একটা বিভাগ সম্পর্কেও জানা ছিল প্রি ডিগ্রিতেই, এবং ফাইনাল পরীক্ষাতেও এই কোর্সগুলো আমাদের সাবসিডিয়ারি পরীক্ষা দিতে হতো। তো তখন আমি চয়েস করে নিলাম যে আমি সিরামিকে পড়বো, মাটির কাজ যেহেতু আমি জানি, এবং এখানে সাবসিডিয়ারি ক্লাসে ভালো নাম্বারও উঠেছিল, এবং এটা ভালো লাগাও একটা আছে আমার, আমি এখানে ভর্তি হয়েছিলাম। এখানে ভর্তি হয়ে মনে পড়ে যে আমার শিক্ষক শিশির ভট্টাচার্য, তিনি আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন যে পেইন্টিংয়ে কেন তুমি ভর্তি হলে না। কারণ আছে যে আমাদের ওই ব্যাচের যারা প্রথম সারির ভালো রেজাল্ট করেছিল, তারা অনেকেই পেইন্টিংয়ে ভর্তি না হয়ে কেউ সিরামিকে, কেউ ভাস্কর্যে, এরকম করে বিভিন্ন ডিপার্টমেন্টে ছড়িয়ে ভর্তি হয়েছিল। মানে আগের যে প্রথা ছিল যে প্রথম 20 জন পেইন্টিংয়ে হয়, সেটা না হয় আমাদের একটু ব্যতিক্রম হলো আমাদের সময়। তো যার কারণে সব শিক্ষকদেরও একটা ভাবনার জায়গা তৈরি হলো যে
হঠাৎ করে এরকম এই রেজাল্ট করা ছেলেরা মেয়েরা কেন অন্যান্য ডিপার্টমেন্টে গেল, এমনি স্যার আমাকে জানতে চাইলেন। তা আমি বলেছিলাম আমার কারণটা স্যারকে। তো তারপর স্যার আবার বললেন যে খুব ভালো হয়েছে এটা, যে এই ভালো ছাত্ররা যদি সব বিভাগে ছড়িয়ে যায় তাহলে সব বিভাগের কাজই ভালো হবে। এটা একটা স্যার তখন অ্যাপ্রিসিয়েট করেছিলেন। তো আমি এখানে ভর্তি হলাম। আমার এখানে শিক্ষক হিসেবে পেয়েছিলাম শ্রদ্ধেয় শিল্পী মরণচাঁদ পাল স্যারকে এবং আবু সাইদ তালুকদার, যাদের কাছে যে আমি এই সিরামিকের যে আমার আগে মাটির সাথে সখ্যতা থাকলেও প্রকৃত সিরামিক কি এবং এখানে কি ধরনের কাজ হয়, কেমন করে কাজ হয়, সব কিছুই আমার বলা যায় যে আমার একটা পুনর্জন্ম হলো এখানে। আমি ইসলাম নিজামীকে পেয়েছিলেন? জি, নিজামী স্যার তখন এখানে ছিলেন। তিনি ছিলেন বিভাগীয় প্রধান। তো নিজামী স্যার যেটা ছিলেন যে আমরা নিজামী স্যারের ক্লাস, স্যার যে সিরামিকের মূল ক্লাসগুলো স্যার কম নিতেন। স্যার ড্রয়িং জাতীয় যে ক্লাসগুলো ছিল স্যার সেগুলো নিতেন। আর সিরামিকের যে সরাসরি কাজগুলো এগুলো মরণচাঁদ পাল, যে হুইল থ্রোয়িং থেকে শুরু করে মাটি কিভাবে মাটি প্রস্তুত করতে হয়, কিভাবে মাটি বাতাস বের করতে হয়, কিভাবে একটা মাটির সাথে একটা মাটি জোড়া দিতে হয়, এই বিষয়গুলো কিন্তু আমি এই সিরামিক ডিপার্টমেন্টে এসে শিখেছি। এবং পাশাপাশি আমি আরেকটা কথা বলি যে আমার শিক্ষকদের যেমন এরকম একটা প্রশ্ন ছিল যে আমরা কেন অন্য বিভাগে গেলাম। আমার একজন বন্ধুর নামও বলা উচিত, শাফিন ওমর। ও আমার ক্লাসমেট। ও আমাকে খুব ওই সময় ইনসিস্ট করছিল যে পেন্টিংয়ে ভর্তি হওয়া, পেন্টিং করলে ভালো করবি। তো আমি যেহেতু যখন হইনি, ও অভিমান করে বেশ কিছুদিন আমার সাথে কথাও বলতো না, যে তুই পেন্টিংয়ে না ভর্তি হয়ে কেন সিরামিকে ভর্তি হলি, এরকম একটা ওর একটা মন খারাপ হয়েছিল। যাই হোক, কিন্তু আমার ভিতরেও একটা এই জিনিসটা কাজ করতো যে আমি ছবি আঁকার জায়গাটা হতে পারতাম, আমি ইজিলি সিলেকশন পেতাম, কিন্তু হইনি। তো আমি সিরামিকের কাজটাকেও যেমন ভালোবেসে কাজ করছি আমার প্রধান সাবজেক্ট হিসেবে, কিন্তু আমি ছবি আঁকার চর্চা কখনো ছাড়িনি। যে সিরামিক ডিপার্টমেন্টে যে ক্লাস শুরু হতো যখন, তার আগে ভোরবেলা এসে আমি চারুকলাতে একটা কিংবা দুটো জল রং কমপ্লিট করে ছবি এঁকে সেটা রেখে তারপরে এসে সিরামিক ডিপার্টমেন্টে ক্লাস করতাম। এবং সিরামিক ডিপার্টমেন্টে ফুল টাইম ক্লাস করেছি। করে আমি আবার এখান থেকে 2টো পর্যন্ত ক্লাস ছিল, এই 2টোর পরে আবার আমি বেরিয়ে চলে যেতাম মতিঝিলে। আমি একটা ডিজাইন ফার্মে, এমব্রয়ডারি ডিজাইন ফার্মে চাকরি করতাম পার্ট টাইম। এই দুপুরের পরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে যেতাম সেখানে চাকরিতে। রাত 8টা পর্যন্ত সেখানে চাকরি করে ফিরে আবার এসে ছবি আঁকা চর্চা, হলে আড্ডা। আমাদের বন্ধুদের অনেক আনন্দময় পরিবেশ আসলে ছিল সেই সময়ে। আমরা অনেক উপভোগ করেছি বন্ধুদের সাথে, যে সময় পার করা, শিল্পের সাথে সময় পার করা, সিনিয়রদের কাজ দেখছি, এইটা আমাদের প্লাস সিনিয়র ভাইদের কাজ দেখা। তো এইভাবে সিরামিকে কাজ করতে করতে সিরামিকে বার্ষিক প্রদর্শনী যেটা হতো, হয় এখনো, বার্ষিক প্রদর্শনীতে আমি আমার সিরামিকের কাজ অ্যাওয়ার্ড পেলাম। সেটা হচ্ছে নস্টালজিয়া শিরোনামে একটা কাজ। আমার আসলে সিরামিকটা তো পটারি বেজ একটা ডিপার্টমেন্ট, পটারি তৈরি হয় বেশিরভাগ। তো আমার ছোটবেলা থেকে যেহেতু আমি ভাস্কর্য তৈরি করতাম মাটি দিয়ে, তো আমার সিরামিকে পড়লেও সিরামিক মাধ্যমে আমার এই ভাস্কর্যের প্রতি একটা আগ্রহের জায়গা ছিল, যে পটারির জায়গাটা একটু কম আগ্রহ। যদিও কোর্সে যত আছে সেগুলো আমি করতাম, কিন্তু আমি বেশিরভাগ সময় ভাস্কর্য টাইপের কাজ করতাম। তো এখানে আমাদের সাইদ স্যার এবং মরণ স্যার তখন একটা আমাদের স্বাধীনতা দিলেন, যে সামনে বার্ষিক প্রদর্শনী, তোমরা প্রদর্শনীর উপযুক্ত যে কাজ দিতে চাও করতে পারো, এই কাজ করো। তো আমি কিছু কাজ করেছিলাম, সেটা হচ্ছে নস্টালজিয়া বিষয় নিয়ে। লাটিম খেলা, যেটা গ্রামে শিশুরা যে লাটিম খেলে, কিশোররা লাটিম খেলে, এরকম একটা লাটিমের কম্পোজিশন, লাটিমের ঘর, একটা লাটিম ক্ষতবিক্ষত লাটিম, তার উপরে আর একটা লাটিম গেথে আছে, শক্তিশালী লাটিম, এইরকম একটা কম্পোজিশন আমি করেছিলাম। আরেকটা করেছিলাম, ভাস্কর্য করেছিলাম, যে একটা শিশু রিং চালানোর দায়ে, রিং অর্থাৎ সাইকেলে রিং চালায় শিশুরা গ্রামের মফস্বল শহরের, এই রিং চালানোর দায়ে একটা শিশু
শাস্তি পাচ্ছে, অর্থাৎ কানে ধরে নীল ডাউন করে যে একটা শাস্তি দিত আগে, এরকম একটা ভাস্কর্য আমি করেছিলাম যে পায়ের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে কান ধরা শিশুটা নীল ডাউন করা, এরকম একটা শিশু শাস্তি পাওয়া একটা শিশু, আর সাইকেলের রিং একটা, সেই রিংয়ের মাঝখানে শিশুটা দাঁড়িয়ে কান ধরে আছে, হাতে আবার লাঠিটাও। এইরকম তিনটা কাজ আমি জমা দিয়েছিলাম এবং তখন এই পুরো চারুকলা সব শিক্ষকরা মিলে জুরি বোর্ড থাকতো, তারা এসে দেখে আমার এই কাজগুলো তাদের মনে লেগেছিল এবং অনেকে আমাকে প্রশংসা করেছিলেন সামনাসামনি যে এরকম কাজ তারা দেখেননি। সাধারণত পটারি বেস কাজ দেখেন, অন্যরকম কাজ দেখেন, কিন্তু আমি যে কাজগুলো করেছিলাম যেটা তাদের কাছে একটু হয়তো নতুন মনে হয়েছিল এবং তারা আমাকে আলাদা করে প্রশংসা করেছিলেন। এবং পরে যেদিন পুরস্কার বিতরণী সেদিন আমি জানতে পারলাম যে আমি পুরস্কারও পেয়েছি। ঠিক তারপরের বছর আবার আমি পুরস্কার পেলাম, সেটাও নস্টালজিয়া সাবজেক্ট নিয়ে। সেটা হচ্ছে আমাদের শৈশবের হারিয়ে যাওয়া এই ঘুড়ি, ছিঁড়ে যাওয়া ঘুড়ি, তারপরে ঘুড়ি ওড়ানোর যে লাটাই, আমরা লাটাই বলে, এইটা অনেকটা নষ্ট হয়ে যাওয়া, খসে পচে যাওয়া অবস্থায়। তারপরে শিশুরা যে টমটম গাড়ি চালায়, বাচ্চারা যে পূজার সময় কিংবা বিভিন্ন মহরমের সময় কিনতে পাওয়া যায়, এই টমটম গাড়ির যে পর্দাটা ফেটে যাওয়া, যেটা ঢোল হিসেবে বাজে, সেটা ফেটে গেছে, লাটিম পড়ে আছে। এই যে শৈশবের স্মৃতিগুলো, এই সব স্মৃতি বিজড়িত একটা কম্পোজিশন ছিল আমার। সেই কাজটা করার পর ওইটা করেও আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম এখানে বার্ষিক প্রদর্শনীতে। এই দুটো অ্যাওয়ার্ড আমি এই ডিপার্টমেন্টে পড়াকালীন পেয়েছি। পাশাপাশি শিল্পকলা একাডেমিতে যে তরুণ শিল্পীদের যে প্রদর্শনী, ন্যাশনাল আর্ট এক্সিবিশন, এশিয়ান, এই কাজগুলো আমি সেখানেও দিয়েছি এবং সেখানে চান্স পেয়েছি। কারণ ছাত্রকালে এই শিল্পকলা একাডেমিতে কাজ সিলেক্ট হওয়া অনেক টাফ, তারা অনেক কাজ বাছাই করেন, চারুকলার ভিতরে একরকম বাছাই আর পুরো বাংলাদেশ থেকে বাছাই হচ্ছে একরকম। তো সেখানে আমার অনেকবার আমার কাজ সিলেক্ট হয়েছে, ন্যাশনালে, এশিয়ানে, ইয়াং আর্ট এক্সিবিশন সেটা তো হয়েছে। এরকম করে আমার একটা শিল্পের সাথে যাত্রা। এবং পরবর্তীতে এখান থেকে আমি বিএফএ যখন শেষ করলাম সিরামিক বিষয়ে, করে মাস্টার্সে ভর্তি হব, ওই আগেই বলেছি যে সেশন জামের কারণে আমাদের পাশ করার কথা ছিল 94 সালে, আমাদের বিএফএ পাশ করার কথা ছিল, পাশ করতে করতে হয়ে গেল 96 সাল, পাশ হয়ে গেল, তো মানে সময় পার হয়ে গেল। তো এই সময়ে আমাদের মাস্টার্সে আমি ভর্তি হয়েছি কিন্তু ক্লাস শুরু হয়নি। সেই সময় জানতে পারলাম যে ইন্ডিয়ান একটা স্কলারশিপ দেয় আইসিসিআর, আমি সেখানে আবেদন করলাম এবং আমাদের একটা পরীক্ষা হলো, জাদুঘরে, জাতীয় জাদুঘরে একটা পরীক্ষা নেওয়া হলো, ভাইভা পরীক্ষা নেওয়া হলো। সেখানে আমি সিলেক্ট পেয়ে আইসিসিআর স্কলারশিপ নিয়ে আমি বড়োদাতে, এমএস ইউনিভার্সিটি অফ বড়োদাতে, সেখানে চারুকলাতে আমি ভর্তি হয়েছিলাম এবং সেখানে মাস্টার্স করেছি এই বড়োদাতে। তো বড়োদাতে ওখানে ভর্তি হতে গিয়ে আমার একটা জটিলতা তৈরি হচ্ছিল যে আমি ওই স্কলারশিপে অ্যাপ্লাই করলে 3টা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিতে হয়। তো যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমার প্রথম পছন্দ ছিল শান্তিনিকেতন, বিশ্বভারতী চয়েস দিয়েছিলাম, সেখানে সিরামিক ডিপার্টমেন্ট আছে। সেকেন্ড চয়েস দিয়েছিলাম আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেখানেও সিরামিক আছে। আর বড়োদাতে একদম সিরামিক ডিপার্টমেন্ট হিসেবে নাই, স্কাল্পচার ডিপার্টমেন্টে ভর্তি হতে হবে। সিরামিকের একটা পার্ট আছে, সেটা ওরা সাবসিডিয়ারি কোর্স করে, অনার্স লেভেলে করে। আর মাস্টার্সে কেউ স্পেশালাইজেশন ভাস্কর্যে পড়তে হবে, কিন্তু সেটা সিরামিক ভাস্কর্য নামটা হবে। তো এইভাবে 3টা চয়েস দিয়েছিলাম, কিন্তু আমার প্রথম যে চয়েস আমি বড়োদা থেকে এসেছিল এবং আমাকে জানানো হলো যে অ্যাকসেপ্ট না করলে বাতিল হয়ে যেতে পারে। আমি বড়োদারটাই আগে অ্যাকসেপ্ট করেছি। তো স্বাভাবিকভাবে বড়োদায় যখন গেছি ভর্তি হতে, তারপর শান্তিনিকেতন থেকেও এসেছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকেও আমার প্লেসমেন্ট এসে গেছে, কিন্তু আমি আর যেহেতু আগে বড়োদার অ্যাকসেপ্ট করে নিয়েছি, বড়োদাতেই পড়তে হয়েছে, ওখানে ভাস্কর্যে পড়েছি আমি বড়োদা থেকে মাস্টার্স শেষ করে এসেই দেখি চারুকলাতে, এটা 2000 সালে, চারুকলাতে এসেই দেখি যে এখানে শিক্ষক নেওয়ার জন্য একটা প্রসেসিং চলছে, শিক্ষক নেবেন। তো তখন যেহেতু ইনস্টিটিউট ছিল এটা, তো
পুরো চারুকলার সব বিভাগ মিলে সার্কুলার হয়েছে, এখানে শিক্ষক নিয়োগ হবে। তো আমি আবেদন করেছিলাম এবং আমাদের এই যথারীতি যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রক্রিয়া হয়, ভাইবা হলো। ভাইবাতে একটা পর্যায়ে দেখলাম যে আমি সিলেক্ট হয়েছি, আমি শিক্ষক হিসেবে যোগদান করলাম। এই যে আমার একটা অদ্ভুত ধরনের একটা অনুভূতি হলো যে আমি যেই প্রতিষ্ঠানে পড়েছি সেই প্রতিষ্ঠানে এসে শিক্ষক হিসেবে নিয়োগ পেলাম। আবার আরেকটা খুবই একটা বিব্রতকর একটা পরিস্থিতি ছিল যে আমার যারা ক্লাসমেট ছিল এখানে, তারা সেশন জ্যামের কারণে তখন ছাত্র, এখানে তখন তারা ছাত্র আর আমি এখানে শিক্ষক। মানে আমি ইয়ার লস হয়েছে আমাদের অনেক সেশন জ্যামে, তারপরে আমি ইন্ডিয়াতে পড়তে গেছি, পড়ে ফিরে এসে চাকরিতে জয়েন করে ফেলেছি, কিন্তু আমার ক্লাসমেটরা তখন ছাত্র এবং এই সিরামিক ডিপার্টমেন্টে আমার ক্লাসমেটরা পড়ছে, আমি তখন শিক্ষক। তো আমার জন্য খুবই বিব্রতকর। আমার বন্ধুরা, তাদের একটা আনন্দেরও বিষয় ছিল যে তাদের একজন বন্ধু এখানে শিক্ষক হয়েছে, আমারও একটা আনন্দের বিষয় ছিল। আবার পাশাপাশি ওদের কাছাকাছি গিয়ে আড্ডা দিতে পারি না, ওদের সাথে কথা বলতে পারি না ক্লাসে, বা একটু শিক্ষক ভাব দেখাতে হয় নিজেকে, আবার ওরা আমাকে দুষ্টামি করে স্যার বলে ডাকতো। এইরকম কিন্তু ওরা প্রায় 1 থেকে 1.5 বছর ওরা আমার মানে এখানে ওরা পড়েছে, আমি শিক্ষক, এরকম একটা অবস্থা ছিল। পাশাপাশি আমাদের অনেক বন্ধুরা যারা ইয়ার ড্রপ নিয়েছে, তারা তো পরে 2 বছর 3 বছর 4 বছর আমার মানে আমি শিক্ষক আর তারা ছাত্র, এরকমও হয়েছে। এমনও আছে যে আমি পরীক্ষা নিচ্ছি, ভাইবা পরীক্ষা নিচ্ছি, আমার 2-3 ইয়ার সিনিয়র যারা ইয়ার ড্রপ নিয়ে পরবর্তীতে ক্লাসগুলোতে এসেছে, তাদের ভাইবা পরীক্ষা নিচ্ছি। তো এইটা আমার জন্য একটা স্মরণীয় সময় এবং বিব্রতকর। পাশাপাশি নতুন যারা শিক্ষক হয় তারা হয়তো সবাই এটা করে যে কেবল ছাত্রত্ব থেকে শিক্ষক হওয়া, কিছু ছাত্ররা ভাই ডাকছে, কেউ সিনিয়ররা যারা তখন এখানে যারা রয়েছে তারা কেউ নাম ধরে ডাকছে, এইরকম একটা মিক্সড পরিস্থিতি কিন্তু চলতে থাকে। এর ভিতর দিয়ে যাই হোক আমি কাটিয়ে নিয়েছি। শিক্ষক হিসেবে আমার কি দায়িত্ব, সেই জায়গাগুলো আমার শিক্ষক যারা ছিলেন এই ডিপার্টমেন্টে, বিশেষ করে আবু সাইদ তালুকদার, তার কাছ থেকে শিখেছি। এবং নতুন নতুন যে আমি এতদিন যে কাজ করছিলাম তার সাথে আরও নতুন নতুন গবেষণা করা, নতুন নতুন কাজ করা, এই জায়গাগুলো আমি এই আবু সাইদ তালুকদার এবং মননচাঁদ পাল এই স্যারের কাছ থেকে পেয়েছি। আর আমি জয়েন করার পরপরই নিজামী স্যার উনি রিটায়ারমেন্টে গেলেন এবং অসুস্থ হয়ে মারা গেলেন। আমি শিক্ষক হয়েও আমরা 2 জন শিক্ষক জয়েন করেছিলাম, আমি আর স্বপন কুমার শিকদার, এই 2 জন, আর আগের আবু সাইদ তালুকদার এবং মননচাঁদ পাল, এই মোট 4 জন শিক্ষক মিলে আমরা কিছুদিন ডিপার্টমেন্ট তো চালিয়েছি। তারপরে নতুন নতুন শিক্ষক পরবর্তীতে এসেছে। তো আমার এই চারুকলাতে শিক্ষক জীবন 25 বছর পার হয়ে 26 চলছে।